ক্লাস 10 আজকে আমি তোমাদের রাসায়নিক বন্ধন পড়াবো। হ্যাঁ, বন্ধন মানেই হচ্ছে কি যে দুটো পরমাণু একসাথে যুক্ত হয়ে একটা নতুন যৌগ গঠন করা, তাই তো? অর্থাৎ কি বলছি, যে অনুষ্ঠিত সংযুক্ত পরমাণুগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকেই বন্ধন বলে। যেমন ধরো এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা অণু। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডে কটা পরমাণু আছে? দুটো পরমাণু আছে, একটা সোডিয়াম পরমাণু আর একটা কি ক্লোরিন পরমাণু। এই দুটো পরমাণু কী হয়েছে, একটা একটা তড়িৎাকর্ষণ বল কাজ করছে, এবং তড়িৎাকর্ষণ বলের মাধ্যমে কি হয়েছে, এই যৌগটা তৈরি হয়েছে। এই বন্ধন, এই যে যুক্ত হয়ে যৌগ তৈরি হচ্ছে, এটাকেই বলছে কি বন্ধন। যেমন ধরো জল H2, কি আছে, দুটো হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে এই দুটো পরমাণু, তাহলে কটা পরমাণু আছে? দুটো হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, তিনটে পরমাণু। তাহলে এই অণুতে তিনটে পরমাণু এটা নিজেদের মধ্যে আকর্ষণ বলের মাধ্যমে বন্ধন সৃষ্টি করে একটা যৌগ তৈরি করেছে। এখন এই বন্ধন কত রকমের হয়? তো আমি ধরনের যৌগ এঁকেছি, দেখো, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা লিখেছি জল। দুটোই কিন্তু যৌগ, কিন্তু এই দুটো যৌগ গঠন হওয়ার পদ্ধতি আলাদা। অর্থাৎ এই যৌগ যেভাবে বন্ধন আছে, এই যৌগের মধ্যে বন্ধন কিন্তু আলাদাভাবে আছে। অর্থাৎ বন্ধন কত রকমের হয়? 3 রকমের হয়। একটা হচ্ছে তড়িৎযোজ্যতা বা আয়নীয় বন্ধন, আর একটা হচ্ছে কি সমযোজ্যতা, হ্যাঁ, আর একটা হচ্ছে অসমযোজ্যতা। তোমাদের ক্লাস 10-এ আয়নীয় বন্ধন এবং সমযোজ্যতা আছে, অসমযোজ্যতা নাই। এছাড়া আরও বন্ধন আছে, যেমন ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? এখন এই আয়নীয় বন্ধন আজকে আমরা পড়ব তোমাদের। আয়নীয় বন্ধনটা কি? অর্থাৎ এখানে কি আছে, আয়ন কথাটা দেখো আছে, আয়ন কথাটা আছে, আয়নীয় বন্ধন মানে আয়ন থেকে এসছে। এবং এই বন্ধন কিভাবে হয়? এই বন্ধন হচ্ছে, ধরো দুটো পরমাণু, একটা হচ্ছে সোডিয়াম পরমাণু, একটা ক্লোরিন পরমাণু। সোডিয়াম পরমাণুতে দেখো কটা আছে, 11টা প্রোটন আছে আর 12টা নিউট্রন আছে। তাহলে 11টা যদি প্রোটন থাকে, তাহলে ইলেকট্রনও কী হবে? 11টা হবে, কারণ পরমাণু কি নিষ্ক্রিয়। যতগুলো ধনাত্মক চার্জ থাকে ততগুলো কি থাকে, ঋণাত্মক চার্জ থাকে। তাহলে এই ইলেকট্রন, 11টা ইলেকট্রন কিভাবে থাকবে? প্রথম কক্ষে দেখো দুটো আছে, তারপর কক্ষে কটা আছে? 8টা আছে, তারপর কক্ষে কটা আছে? একটা। অর্থাৎ আমরা যদি কে এল এম এভাবে লিখি, কে সেলে দুটো, এল সেলে 8টা, এম সেলে একটা সোডিয়াম পরমাণু। ক্লোরিন পরমাণু দেখো 17টা প্রোটন, আর নিউট্রন কটা? 18টা। প্রোটন চার্জ হচ্ছে কি পজিটিভ, আর নিউট্রনের তো চার্জ নেই, নিষ্ক্রিয়। তাহলে যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলো কি থাকবে? ইলেকট্রন থাকবে। তাহলে 17টা প্রোটন আছে মানে কি 17টা ইলেকট্রন থাকবে। তাহলে প্রথম কক্ষে দুটো, তারপর কক্ষে 8টা, তারপর কক্ষে কি 7টা। তাহলে ক্লোরিন পরমাণু হচ্ছে কে সেলে দুটো, এল সেলে 8, এম সেলে 7। এখন লক্ষ্য করে দেখো, এই যে কে আর এলে কী হচ্ছে 2 আর 8, এই একটা এম সেলে ইলেকট্রন সে যদি ছেড়ে দেয়, তাহলে কী হবে? একটা নিষ্ক্রিয় যৌগের কাঠামো পাবে, তাই তো? নিয়ন স্ট্রাকচার পাবে। ক্লোরিন পরমাণু দেখো, সে ওই ইলেকট্রনটা যদি গ্রহণ করে, তাহলে কি হয়ে যাবে? 2, 8, 7 থেকে একটা গিয়ে গেলে কী হচ্ছে? 8 হয়ে যাচ্ছে। অর্থাৎ কী হচ্ছে দেখো, এই বাইরের কক্ষের ইলেকট্রনটা, সোডিয়াম পরমাণু এই বাইরের কক্ষের ইলেকট্রনকে সে সম্পূর্ণ ছেড়ে দেবে, কাকে? ক্লোরিনকে। কী হচ্ছে দেখো, ক্লোরিনকে ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস, কারণ দেখো 11টা প্রোটন আর 12টা নিউট্রন। ইলেকট্রন প্রথম কক্ষে কটা? দুটো, তারপর কক্ষে হচ্ছে 8টা। তাহলে সে কার কাঠামো পেল? নিয়ন স্ট্রাকচার পেল। আর ক্লোরিন কী করলো? ওই ইলেকট্রনটাকে কী করলো? সে গ্রহণ করলো, এবং গ্রহণ করার ফলে সে কী হয়ে গেল দেখো। আমি ওই ক্লোরিনে যখন রানি কালার এঁকেছি, সেজন্য ওই সোডিয়াম সেটা দেখো এখানে আলাদা করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে ক্লোরিন সে কী করছে, সে ওই 7টা বাইরে কক্ষে ছিল, সে একটা নিয়ে গিয়ে হয়ে গেল 8টা। অর্থাৎ কে সেলের কটা হলো? দুটো, এল সেলে দেখো 8টা, এম সেলে 8টা। আর সোডিয়ামের কে সেলে দুটো হলো, এল সেলে 8টা। সে তাহলে নিয়ন স্ট্রাকচার পেলো, আর ক্লোরিন কার স্ট্রাকচার পেলো? আর্গন স্ট্রাকচার পেলো। এখন যেহেতু দেখো প্রোটন 11টা, কিন্তু
ইলেকট্রন কটা 10টা, তাহলে এটা কী হয়ে গেল, প্রোটন চার্জ বেশি, পজিটিভ চার্জ বেশি, তাহলে সে হয়ে গেল Na প্লাস, অর্থাৎ Na প্লাস আয়ন হলো। আর ক্লোরিন কী হলো, ওই ইলেকট্রনটা সে কী করলো, গ্রহণ করলো, এবং ইলেকট্রনটা গ্রহণ করার জন্য সে Cl মাইনাস হয়ে গেল, কারণ 17টা প্রোটন, ইলেকট্রন কটা হয়ে গেল, ইলেকট্রন দেখো 18টা হলো, ঠিক আছে। তাহলে একটা ইলেকট্রন বেশি, ইলেকট্রন চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে সে হয়ে গেল Cl মাইনাস। তাহলে Na প্লাস Cl মাইনাস, সে এই একটা আয়নীয় যৌগ হচ্ছে, এবং NaCl কেলাসাকার যৌগ হিসেবে থাকে। কীরকম থাকে আমরা ছবিটা হয়তো আঁকতে পারবো না, সোডিয়াম যদি এরকম হয় একটা, তাহলে এই পুরো অনেকটা একটা ঘনকাকারের মতো দেখতে হয়। এখানে যদি এরকম পরপর পরপর থাকবে, ঠিক আছে, এবং একটা সোডিয়ামের ঠিক ক্লোরিন 6টা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে ক্লোরিন, আর সেই এই ফেসে আর এই ফেসে, বুঝতে পারছো প্রত্যেকটা কীভাবে স্ট্রাকচারটা কীরকম হবে, ঠিক এই দেখো আমি ঠিক বইয়ে দেখাচ্ছি, দেখো ঠিক এরকম সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এইখানে এই যে কর্নারে, অর্থাৎ একটা দেখো এটা যদি সোডিয়াম ক্লোরাইড একটা অণু, তাহলে কটা থাকছে, এই একটা, এদিকে আঁকা হয়নি, তাহলে 1 2 3 4, এই 5, আর এখানে কি ওপরে হবে 6, অর্থাৎ এইখানে যদি একটা দেখো, তাহলে দেখো 1 2 3 4 5 6, একটা সোডিয়াম পরমাণুকে 6টা ক্লোরিন পরমাণু ধরে রাখে, এবং একটা ক্লোরিন পরমাণুরও বাইরে 6টা সোডিয়াম পরমাণু থাকে, এবং এই কেলাসাকার যৌগ গঠন হয়। অর্থাৎ আমি যদি এইভাবে আঁকি, এটাকে আর একটা স্কেলিটন দিতে হতো, অর্থাৎ আমি যদি ঠিক এইখানে না এঁকে আর ভালো হতো যদি এইখানে সোডিয়ামটা দেখাতাম, তাহলে আর একটা, তাহলে এইটাকে ক্লোরিন, এইখানে ক্লোরিন, এইখানে ক্লোরিন, এইখানে ক্লোরিন, ঠিক আছে, তাহলে 1 2 3 4, এই সামনে আবার এইখানে ক্লোরিন, এইদিকেও আবার থাকবে, তাহলে এইভাবে 6টা সোডিয়ামের চারিদিকে 6টা ক্লোরিন আমার যুক্ত থাকে, এবং আয়নীয় যৌগ গঠন হয়। তাহলে আয়নীয় যোজ্যতার সংজ্ঞাটা আমি কি বলবো, তাহলে কি করছে সে, কার গঠন পেতে চাইছে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, কারণ নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু স্ট্রাকচারটাই হচ্ছে তার কি, সুস্থির ইলেকট্রন বিন্যাস। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একটি পরমাণু শেষ মুখ্য স্তরের ইলেকট্রন, সে বাইরের যোজক ইলেকট্রনটাকে কী করছে, অন্য পরমাণুর শেষ ইলেকট্রন স্তরে স্থানান্তরিত হয়ে তড়িৎ-আকর্ষণের সাহায্যে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠনের ক্ষমতাকে আয়নীয় যোজ্যতা বা তড়িৎযোজ্যতা বলে। হ্যাঁ, আর এই আয়নীয় যোজ্যতার মাধ্যমে যে যৌগ গঠন হয় তাকেই কী বলা হচ্ছে, তড়িৎযোজী যৌগ। অর্থাৎ দেখো লক্ষ্য করে যে এই কী করছে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের চেষ্টায় সোডিয়াম পরমাণু তার বাইরের কক্ষের ইলেকট্রন সম্পূর্ণ ছেড়ে দিচ্ছে, এবং ক্লোরিন পরমাণু ওই ইলেকট্রনকে কী করছে, গ্রহণ করছে, দিয়ে কী হচ্ছে, এটা হচ্ছে ক্যাটায়ন হচ্ছে এবং এটা অ্যানায়ন হচ্ছে, এবং পরস্পর তড়িৎ-আকর্ষণ বলের সাহায্যে যুক্ত থাকছে, এবং এই যৌগটাকে বলা হচ্ছে তড়িৎযোজী যৌগ। আর এই বন্ধনটাকে বলা হচ্ছে আয়নীয় বন্ধন, ঠিক আছে, বা আয়নীয় বন্ধন বলা যেতে পারে, বা তড়িৎযোজ্যতা বন্ধন, তড়িৎযোজী বন্ধন, ঠিক আছে। এইরকমভাবে আরও আমি কতগুলো স্ট্রাকচার এঁকেছি, দেখো এখানে লিথিয়াম পরমাণু এঁকেছি। হ্যাঁ, লিথিয়ামের কটা, 4টে নিউট্রন আর 3টে প্রোটন, তো 3টে প্রোটন যদি থাকে 3টে ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষে 2টো, বাইরের কক্ষে 1টা, তাহলে লিথিয়ামের কে সেলে 2টো, এল সেলে 1টা, এই একটা ইলেকট্রন যদি সে হাইড্রোজেনকে দিয়ে দেয়, হাইড্রোজেন পরমাণু একটাই প্রোটন আর ইলেকট্রন কি আছে, একটা, তাহলে সেই ওই ইলেকট্রনটা যদি কে সেলে কটা, তাহলে হাইড্রোজেনের একটাই আছে, নিউট্রন নাই এর, তাহলে লিথিয়াম যদি এই ইলেকট্রনটাকে ছেড়ে দেয় তাহলে কী হবে, লিথিয়াম প্লাস আয়ন হয়ে যাচ্ছে, আর ওই ইলেকট্রনটাকে যদি হাইড্রোজেন গ্রহণ করে, দেখো হাইড্রোজেনের 2টো, এও হিলিয়ামের স্ট্রাকচার পাচ্ছে, এও হিলিয়ামের স্ট্রাকচার পাচ্ছে, লিথিয়াম প্লাস আয়ন হচ্ছে, আর হাইড্রোজেন কি হাইড্রাইড H মাইনাস আয়ন হচ্ছে, এরও কে সেলে 2টো, এরও কে সেলে 2টো, অর্থাৎ হিলিয়ামের স্ট্রাকচার পাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে লিথিয়াম হাইড্রাইড, দেখো লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম প্লাস H মাইনাস, লিথিয়াম হাইড্রাইড যৌগ থাকছে। আরও আমি একটা এঁকেছি, দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম পরমাণুর তার কটা আছে, 20টা প্রোটন এবং
20টা নিউট্রন আছে, তাই তো? 20টা প্রোটন মানে কীভাবে থাকবে, তার বাইরের ইলেকট্রনও কটা হবে, 20টা হবে। তাহলে কে সেলে 2টো, এল সেলে 8টা, এম সেলে 8টা, এন সেলে 8টা। অর্থাৎ দেখো প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 8টা, তারপর কক্ষে 2টো। আমি অক্সিজেন পরমাণু স্ট্রাকচার গেছি, দেখো অক্সিজেন পুরো 8টা কী হচ্ছে প্রোটন, 8টা নিউট্রন, তাহলে 8টা কী হবে ইলেকট্রন। প্রথম কক্ষে 2টো, তারপর কক্ষে কটা 6টা। কে সেলে 2টো, এল সেলে 6, 1 2 3 4 5 6। তাহলে এই 8টা হতে গেলে কী হতে হবে, এই ক্যালসিয়ামের এই 2টো ইলেকট্রন সে ছেড়ে দেবে সম্পূর্ণ। তো ক্যালসিয়াম সম্পূর্ণ ইলেকট্রন ছেড়ে দিলে ক্যালসিয়ামের কী হচ্ছে দেখো, সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পরে কে সেলে কটা হবে, 2টো হবে, এল সেলে 8টা, এম সেলে 8টা, সে বাইরে ছেড়ে দিয়েছে, তো ক্যালসিয়াম 2+ আয়ন হচ্ছে। আর অক্সিজেন কী হচ্ছে, ওই 2টো ইলেকট্রন গ্রহণ করে কী হচ্ছে দেখো, অক্সিজেনের স্ট্রাকচার 6 ছিল, তাহলে কী হয়ে গেল 8টা, কে সেলে 2টো, এল সেলে 8টা, তাহলে আয়ন হয়ে গেল O2-। এবং যৌগটা কী হচ্ছে দেখো, লক্ষ্য করে তোমার ক্যালসিয়াম এভাবে হচ্ছে দেখো, ক্যালসিয়াম 2+, O2-, যৌগটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। একটা জিনিস লক্ষ্য করে দেখো, হ্যাঁ, আমরা সবসময় যে অক্টেট রুল বলি, অর্থাৎ বাইরের কক্ষে সে কটা রাখতে চায়, 8টা ইলেকট্রন সবসময় রাখতে চায়। এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, সেও কিন্তু বাইরের কক্ষে কী হলো, 8টা ইলেকট্রন, দেখো 2 8, ক্লোরিন হচ্ছে 2 8 8, মানে বাইরের কক্ষে 8টা। কিন্তু একটা লক্ষ্য করে দেখেছো কি, লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু 8টা হয়নি, সে হিলিয়ামের স্ট্রাকচার পেয়েছে। এটা অক্টেট রুল বলে একটা রুল আছে, যেখানে সবাই 8টা বাইরের কক্ষে ইলেকট্রন থাকতে চায়, সুস্থির নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেতে চায়। এই ক্ষেত্রে কিন্তু সেটা ব্যতিক্রম। অনেক স্যার কোশ্চেন দেয় অক্টেট রুলের ব্যতিক্রমে কতগুলো যৌগ, লিথিয়াম হাইড্রাইড কিন্তু একটা অক্টেট রুলের ব্যতিক্রম। এছাড়াও আছে বোরন ট্রাইক্লোরাইড আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড আছে। এবার আমরা তড়িৎযোজী যৌগ হওয়া সত্ত্বেও কখন তড়িৎযোজী হবে আর কখন তড়িৎযোজী হবে না, আমাকে কখন তড়িৎযোজী হবে, যখন যোজক ইলেকট্রনের সংখ্যা, এইটা একটা বিশাল ব্যাপার। যোজক ইলেকট্রনের সংখ্যা দেখো, সোডিয়ামের কত, বাইরের কক্ষে 1টা, ক্যালসিয়ামের কক্ষ বাইরের কক্ষে 2টো, তাই তো? অর্থাৎ যে, এবং এটা প্রত্যেকেই দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 2 ধাতুর ক্ষেত্রে হচ্ছে। অর্থাৎ সাধারণত বাইরের কক্ষের ইলেকট্রন, কোনো পরমাণু বাইরের কক্ষের ইলেকট্রন যদি 1 2 অথবা 3 হয় এবং অন্য একটা পরমাণু যার সঙ্গে যুক্ত হবে, তা সেই যোজক ইলেকট্রনের সংখ্যা যদি 5 6 অথবা 7 হয়, হ্যাঁ, অর্থাৎ ধাতুর ক্ষেত্রে যোজক ইলেকট্রনের সংখ্যা হতে হবে 1 2 অথবা 3, অধাতুর ক্ষেত্রে যোজক ইলেকট্রনের সংখ্যা হতে হবে 5 6 7। তাহলে সেই সব ক্ষেত্রে কী হবে, তড়িৎযোজী যৌগ হবে, ঠিক আছে? সাধারণত তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে একটি ধাতু হবে এবং অপরটি অধাতু হবে। অর্থাৎ যেটা ক্যাটায়ন হচ্ছে সেটা ধাতু হচ্ছে, অ্যানায়ন হচ্ছে কি অধাতু। 2 নম্বর হচ্ছে ধাতব পরমাণুর আয়নীভবন বিভব খুব কম হতে হবে। আয়নীভবনটা কি, অর্থাৎ কোনো একটা পরমাণু তার বাইরের পক্ষে ইলেকট্রন ছেড়ে দিতে যে পরিমাণ শক্তি কি হয়, কোনো একটা পরমাণু তার একটা গ্যাসীয় নিস্তরিত পরমাণুর কাঠামোয় পেতে সর্বনিম্ন যে পরিমাণ শক্তি দরকার হয়, ওই পরমাণু আয়নীভবন তত। অর্থাৎ হচ্ছে এটা বিচ্ছিন্ন একটি গ্যাসীয় নিস্তরিত পরমাণু সবচেয়ে আলগাভাবে যুক্ত ইলেকট্রনকে সম্পূর্ণ অপসারণ করতে, সম্পূর্ণ ইলেকট্রনটাকে ছেড়ে দিতে, হ্যাঁ, ছেড়ে দিলে কি হচ্ছে, সর্বনিম্ন যে পরিমাণ শক্তির তার দরকার হয়, তাহলে যত শক্তির দরকার কম হবে, যে সহজেই ইলেকট্রন ছেড়ে দেবে তার আয়নীয়ন বিভব কী হবে, কম হবে। তাহলে যার আয়নীয়ন বিভব যত কম হবে সেই ধাতুটা সেটা সহজেই ক্যাটায়ন হবে। তাহলে ধাতব পরমাণুর আয়নীয়ন বিভব কী হতে হবে, কম হতে হবে। 3 নম্বর হচ্ছে কি, অধাতব পরমাণুগুলি ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি হওয়া দরকার। ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আসক্তি, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। যত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হবে, হ্যাঁ, তার সে তত আয়নীয়, খুব সহজে আয়নীয় হবে। 4 নম্বর হচ্ছে আয়নগুলির তড়িৎ পরিমাণ বেশি হওয়া দরকার। অর্থাৎ দেখো সোডিয়াম ক্লোরাইড দেখো Na+, Cl-, ম্যাগনেসিয়াম অক্সাইডের ম্যাগনেসিয়াম 2+, O2-। যত চার্জ বেশি হবে সেই আয়নীয় যৌগে সেই যৌগটা বেশি সুস্থির হবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা ম্যাগনেসিয়াম অক্সাইড কী হবে, বেশি সুস্থির হবে। 3 নম্বর হচ্ছে দেখো এই যে যৌগগুলো আমি আঁকছি, সোডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, তাই তো? সবাই কিন্তু দেখো গ্রুপ 1-এ সোডিয়াম, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, অর্থাৎ গ্রুপ যত গ্রুপের ওপর থেকে নিচে যাব তাহলে পরমাণুর আকার তত কত বাড়বে। তাহলে সোডিয়ামের থেকে সিজিয়ামের আকার কি বড়,
তাহলে আয়নগুলির আকারের উপর, অর্থাৎ যে আয়ন দ্বারা তড়িৎযোজী যৌগটি উৎপন্ন হয় সেই আয়নগুলির আকার যত ছোট হবে যৌগটি তত স্থায়ী হবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের আকার ছোট হওয়ার জন্য সিজিয়াম ক্লোরাইড অপেক্ষা সোডিয়াম ক্লোরাইড বেশি স্থায়ী। 6 নম্বর হচ্ছে দুটো পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য খুব বেশি হওয়া দরকার। যত ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য বেশি হবে সেই যৌগটা তত বেশি আয়নীয় হবে। অর্থাৎ যদি তারা ইলেকট্রনের পার্থক্য শূন্য হয়ে যায় তাহলে কী হবে, সে তো ইলেকট্রন কাউকে দেবেও না, তারা তখন সমভাবে ব্যবহার করবে, সেক্ষেত্রে আলাদা যৌগ হবে, সেটা পরের দিন আমি আলোচনা করব। অর্থাৎ দুটি পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য যত বেশি হবে সেই যৌগটা তত বেশি আয়নীয় হবে। আর আরেকটা হচ্ছে 7 নম্বর হচ্ছে আয়নীয় শক্তির ওপর। আয়নীয় শক্তি কি? এই যে একটা আয়ন তৈরি হচ্ছে, আয়ন তৈরি হওয়ার ফলে যে একটা শক্তি হয়, সেই শক্তিটার যত বেশি হবে সেই আয়নটা বেশি সুস্থির হবে। অর্থাৎ আয়নীয় যৌগ সৃষ্টির সময় উৎপন্ন আয়নীয় শক্তি যত বেশি হবে আয়নীয় বন্ধন তত কী হবে, দৃঢ় হবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডে যদি আয়নীয় শক্তি হয় E1 আর সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যে আয়নীয় শক্তি E2 হয়, তাহলে E1 কী হবে, বেশি, কারণ সোডিয়াম ক্লোরাইড সিজিয়াম ক্লোরাইড অপেক্ষা বেশি সুস্থির। এরপরে আমি চলে আসবো যে আয়নীয় যৌগের বৈশিষ্ট্য। তাহলে আয়নীয় যৌগের বৈশিষ্ট্য কি দেখো, আমরা দেখলাম কি যে সোডিয়াম ক্লোরাইড দেখো কঠিন, ক্যালসিয়াম অক্সাইড কঠিন, ম্যাগনেসিয়াম অক্সাইড কঠিন, অর্থাৎ সাধারণত, এবং তাদের কেলাসকে দেখলাম ত্রিমাত্রিক, অর্থাৎ ভৌত অবস্থা হয় সাধারণত ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট, অর্থাৎ কঠিন কেলাস। দেখো আমি কেলাস দেখো ছবি দেখিয়েছি সোডিয়াম ক্লোরাইডের, দেখো ছবি কেলাসের মতো, ঠিক আছে। তাহলে কী হলো, যে ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন কেলাস। আর কাঠিন্য কি, এই আয়নীয় যৌগগুলি সাধারণত কী হবে, কঠিন হবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে অভিমুখ। এদের যেহেতু দুটো আয়ন, অর্থাৎ একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন, এবং তারা এই ক্যাটায়ন এবং অ্যানায়ন কী করছে, তারা নির্দিষ্ট আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে। তাহলে এর কিন্তু নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, ঠিক আছে। তাহলে তড়িৎযোজী যৌগের নির্দিষ্ট কোনো অভিমুখ থাকবে না। 4 নম্বর, তড়িৎযোজী যৌগগুলো কী হচ্ছে, পোলার। কেন পোলার? দেখো একটা ক্যাটায়ন থাকে আর একটা কী থাকবে, অ্যানায়ন। তাহলে এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে কী হবে, একটা আকর্ষণ থাকবে। তাহলে এই যে এখানে কি একটা পোলার সৃষ্টি হচ্ছে, তড়িৎযোজী যৌগগুলি অণুগুলি কী হচ্ছে, সাধারণত পোলার হবে। আর যেহেতু পোলার, তাহলে কী হবে, সেটা যেহেতু একটা আয়ন আছে, ক্যাটায়ন আছে এবং অ্যানায়ন আছে, তাহলে এটা কী হবে, তড়িৎ পরিবহন করবে। অর্থাৎ তড়িৎ পরিবাহী কঠিন অবস্থায় সাধারণত তড়িৎ পরিবহন করবে না। আমরা সোডিয়াম ক্লোরাইডের ভেতর দিয়ে যদি তড়িৎ পাঠাই তা হবে না, কিন্তু যদি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় পাঠাই, অর্থাৎ তখন গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় কী হবে, আয়ন হিসাবে থাকবে, এবং তখন কী হবে, তড়িৎ পরিবহন করবে। ওই আয়নই কী করবে, তড়িৎ পরিবহনের জন্য দায়ী হবে। আর যেহেতু এদের এই মানে অণুগুলো দুটো, একটা নেগেটিভ আয়ন আর একটা পজিটিভ আয়ন, প্রচণ্ড শক্তিশালীভাবে যুক্ত থাকছে, তাদের সেই জন্য এই বন্ধনটা কী হবে, দৃঢ় হবে, এবং বন্ধন দৃঢ় হওয়ার জন্য এদের গলনাঙ্কও বেশি হবে, স্ফুটনাঙ্কও অনেক বেশি হবে, ঠিক আছে। আর 7 নম্বর হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা মানে এরা সাধারণত পোলার দ্রবণে কী হবে, দ্রবীভূত হবে। পোলার দ্রবণ মানে জল, ধরো একটা পোলার দ্রবণ, জলটা দেখো কীরকম স্ট্রাকচার, আমি তোমাদের পরে যখন সমযোজী যৌগ পাঠাবো, জল এরকম তো, কিন্তু এই জলের লোন পেয়ার ইলেকট্রন আছে, এই ইলেকট্রন কী করছে, সোডিয়াম ক্লোরাইডে আয়ন হতে জলে যখন দেব দ্রবীভূত হবে। তো সাধারণত পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হবে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি বেনজিনের দ্রবণে দিই তাহলে কিন্তু দ্রবীভূত হবে না, কারণ বেনজিনের দ্রবণ হচ্ছে পোলার দ্রবণ নয়। 8 নম্বর হচ্ছে আয়নীয় যৌগগুলির মধ্যে রাসায়নিক বিক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। অর্থাৎ এই বিক্রিয়া খুব হবে দ্রুত, মানে দেওয়ার সাথে সাথে বিক্রিয়া হয়ে যাবে। যেমন ধরো তোমরা যদি একটা টেস্ট টিউবের মধ্যে, আমি সাধারণত খানিকটা যদি কী নিই, HCl নিলাম, ঠিক আছে, এবং এখান থেকে ওপর থেকে সিলভার নাইট্রেট যোগ করলাম, সঙ্গে সঙ্গে এর তলায় কী হবে, সিলভার ক্লোরাইডের সাদা অধ্যক্ষে পড়বে, রিয়াকশানটা সঙ্গে সঙ্গে ঘটে যাচ্ছে, এবং সেই জন্য, এবং আয়নীয় যৌগগুলো যে দ্রুত ঘটছে, আয়নীয় বিক্রিয়া বলে কিন্তু এটা দ্রুত সম্পন্ন হচ্ছে। কিন্তু আমি যদি একটা সমযোজী যৌগের ক্ষেত্রে রিয়াকশান করি, সেই বিক্রিয়াটা কিন্তু অত দ্রুত হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে হবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কী পড়লাম, আজকে পড়লাম তোমাদের রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের আয়নীয় যৌগের কিভাবে তৈরি হয়, আয়নীয় যৌগ
হতে গেলে কী কী শর্ত এবং আয়নীয় যৌগের কী কী বৈশিষ্ট্য এবং আয়নীয় যৌগ কাকে বলে, এই সব আমি আজকে তোমাদের আলোচনা করলাম। এবং তোমরা যারা বুঝতে পারবে না তারা আমার সঙ্গে যোগাযোগ করবে।